ভাই, আমাদের গ্রামের অবস্থা ভালো না। শুধু আমাদের গ্রাম না, সব গ্রামেরই প্রায় একই অবস্থা। প্রত্যেকটা গ্রামে একটা করে ক্যান্সার পেশেন্ট আছেই। এত দ্রুত কেন ছড়াচ্ছে বুঝতে পারছি না। শুধু তোমাদের গ্রামের এই অবস্থা না, পুরো বিশ্বের। কি আশ্চর্য, আমি আমার গ্রামের কথা বলছি আর তুমি বলছো পুরো বিশ্বের। আসলেই তোমার মাথা মোটা। তুমি কি জানো বিশ্বের অর্থনীতি কতটা দখল করে আছে ওই ওষুধ কোম্পানিগুলো? কতটা? দেখো ভাই, একটা কথা বলি, মন দিয়ে শুনবে। জার্মান ডক্টর ক্লাউস গার্ন বলেছিলেন যে উনি মেয়েদের ব্রেস্ট ক্যান্সার একদম সারিয়ে দেবে। পরের দিন বাথরুমে তার লাশ পাওয়া যায়। এখানেই কিন্তু শেষ না। ফেমাস একজন ডক্টর ফ্রান্সিস ব্লাঞ্চ ক্যান্সার নিয়ে রিসার্চ করেছিলেন, ভেবেছিলেন যে উনি হয়তো ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পারবে, কিন্তু পরে কি হলো? এক সপ্তাহ পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, মারা যান উনি। ব্যাপারটা কাকতালীয়? আমার মনে হয় না, হতে পারে না। কেন কাকতালীয় না বলো তো? ভাই, মাথা কাজ করছে না। তাহলে ধীরে ধীরে বলি, মন দিয়ে শুনো। পুরো পৃথিবীতে চিকিৎসা খাতে ব্যয় হয় $875 মিলিয়ন। এটা শুধু 2012 থেকে। ক্যান্সারের জন্য 4 ভাগের 1 ভাগ হলে কত হলো? $250 মিলিয়ন। এ তো গেল শুধু ঔষধ। বাদ বাকি এমআরআই, এক্স রে স্ক্যান্স, প্যাড স্ক্যানার, এই সব ব্যবসার পেছনে আছে আবার আর এক দল, বুঝেছ? কি বলছো? আরেকটা দল মানে? হ্যাঁ, আর একটা দল, তামাক কোম্পানি। হ্যাঁ, এরা অনেকটা একই প্যান্টের 2 পকেটের মতো। একজন আরেকজনের ভাই বলতে পারো তুমি। কি বলছো? আমি সত্যিই বুঝতে পারছি না। বুঝতে পারছো, কিন্তু ব্যাপারটা তুমি ঠিক মতো খেয়াল করছো না। একজন তোমাকে ক্যান্সার দেবে, আর একজন তোমাকে ওষুধ দেবে ক্যান্সারের, কিন্তু ওষুধটা তোমার কিনতে হবে। এই ওষুধের কোম্পানিগুলো কিন্তু সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, উন্নত বিশ্বের দেশগুলো সিগারেট বিক্রি করছে ঠিকই, কিন্তু বলো তো এই ক্যান্সারে মারা যায় কারা? অবশ্যই গরিবরা। একদম। ক্যান্সারে মৃত্যুর প্রায় 68 ভাগ আসে গরিব দেশগুলো থেকে, অথচ পশ্চিমের সংখ্যা অনেক কম। কিছু বলার নেই, আসলেই নেই। হ্যাঁ, হ্যালো, কি করছো? এই তো বসে আছি। তোমার কি অবস্থা বলো তো? জঘন্য। কেন, কি হয়েছে? কিছুই তো হলো না ভাই। কি বলতে চাচ্ছ সেফের? আমার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, তারপর? কি বলবো ভাই, এই পৃথিবীটা একটা জঘন্য জায়গা। ভাই, তুমি এক কাজ করো, নেসিফের রেস্টুরেন্টে চলে এসো। না ভাই, তোমরা থাকো। আমি এখন সাগরে ঝাঁপ দিতে যাচ্ছি। কাল সকালে আমার লাশ উদ্ধার করো। এভাবে বলো না ভাই, খারাপ লাগে। তুমি চাইলে সেফের আমি তোমাকে পিক করে নিয়ে আসছি। আমার কথা ভেবো না, তোমরা এনজয় করো। আমি একটু একা থাকতে চাই। কি হয়েছে? ভাইয়ের হৃদয় ভেঙে গেছে। ইস, আমি সন্দেহ করেছিলাম। চলো ওর কাছে যাই। এখন না, এখন ওর একটু একা থাকা দরকার আছে। আচ্ছা, জীবন কি কখনো আমাদের দিকে ফিরে তাকাবে না? না ভাই, তাকাবে না। সবই গ্লোবাল ইকোনমি, বুঝলে? কে? মুস্তফা, মুস্তফা,
তুমি আবার কোথায় গেলে? আমাদের এই গাড়ির ভিতর বসিয়ে রাখলে কেন? আমরা উপরে বসে চা খেতে পারতাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে স্যার। আপনার সাথে কথা বলার পর আমার এখন সিনানকে পিক করতে হবে। আচ্ছা, আমার কিন্তু উনসলের ব্যাপারটা ভালো লাগছে না। আমি চাই না আমাদের মধ্যে খারাপ কিছু হোক মুস্তফা। আপনি চিন্তা করবেন না স্যার, আমি তো আপনাকে চিনি, জানি যে আপনি কতটা সৎ আর সাহসী মানুষ। এরকম মানুষ পৃথিবীতে আরেকটা আছে নাকি? তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? না। তাহলে তুমি কি বলছো? আচ্ছা, বাহারির কেসটাতে কি কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। উনি এখন আমাকে পেলেই গুলি করে মারবে। এর চেয়ে ইমপ্রুভমেন্ট আর কি হতে পারে বলুন? কি বলছো তুমি? আমার আর আয়েশার ব্যাপারে উনি জেনে গেছেন। আজকের মধ্যেই আমাকে এই শহর ত্যাগ করতে হবে। এটা বাহারি বলেছে? ও এখনো রুম থেকে বের হয়নি? না, নক করলাম, ও কোনো উত্তর দিল না। আমি খাবার নিয়ে যাচ্ছি। দাও, আমি নিয়ে যাই। বাদ দাও, সালা আমি নিচ্ছি। আরে দাও দাও দাও। ও কি সিনানকে নিতে গেছে? হ্যালো আয়শা আন্টি। হ্যালো সিনান, কি খবর? ভালো। তুমি কি জানো তোমার বাবা কোথায়? না, কেন? ওকে খুঁজে পাচ্ছি না। তোমার সাথে কথা হয়নি? না, আমাদের স্কুলে দেখা হওয়ার কথা। বাবা আমাকে নিতে আসবে। আমি তোমাদের সাথেও আসছি, জানো তো? হ্যাঁ সোনা, জানি। আমার মনে হয় তোমার জন্য ও স্কুলে ওয়েট করছে। ওর ফোন বাসায় ফেলে গেছে। আচ্ছা রাখি, রেডি হব, দেখা হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক আছে সিনান। উফ মুস্তফা, তুমি কোথায়? মুস্তফা, আমাদের কি হবে? আরে বাবা, এটা তো আমার আপনার ব্যাপার না, আমার জীবন মরণের প্রশ্ন। পোকার মতো কথা বলো না। আমরা একটা ইম্পর্টেন্ট অপারেশনে ছিলাম, সেটার কি হবে? কিসের অপারেশন? আমি তো বললাম উনি আমাকে পেলে টুকরো টুকরো করে ফেলবে। আর কি অপারেশন থাকতে পারে? আমার জীবন চলে যাচ্ছে আর আপনি আছেন আপনার অপারেশন নিয়ে। ফালতু। হ্যাঁ, এটা সত্যি ওরা দুঃখজনক। আমার সাথে নিশ্চয়ই মজা করছে না? গতকাল আমার মাথায় একটা পিস্তল তাক করেছিল। তুমি এক কাজ করো, আপাতত তুমি একটু আড়ালে থাকো, আমি এই দিকটা দেখছি। না স্যার, আপাতত না। আমি আর আপনার সাথে নেই, মানে কোনো কিছুর মধ্যে আমি নেই, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনার একাই সবকিছু করতে হবে। এখন গেলাম, পরে দেখা হবে। মুস্তফা, তোমার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে জানিও। আল্লাহ ভরসা। একটা জিনিস জানার দরকার ছিল। কি? কালকে একজনকে দেখলাম, ওর বাগালে ভ্রুর নিচে একটা কাটা দাগ ছিল। আমি ওর নামটা ঠিক মনে করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ওকে কোথাও দেখেছি। আপনি কি এমন কারো কথা মনে করতে পারছেন স্যার? কোথায় দেখেছিলে? বাহারির বাসার সামনে। নাম বা অন্য কিছু? না স্যার, আমি নাম জানি না, শুধু ওর দাগের কথাটা মনে আছে। আপনি আমার এই শেষ উপকারটা করতে পারবেন স্যার? আপনার রেকর্ডটা চেক করে দেখবেন আপনি। সোনারি চুল, 6 ফিট লম্বা, কনস্ট্রাকশন ওয়ার্কার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আশেপাশে কোনো বাড়ি নির্মাণ হচ্ছিল না। আমি কয়েকটা গলি চেক করেছি, এরকম কোনো বাড়ি আমি দেখতে পাইনি। ব্যাপারটা জটিল, তুমি একদম চিন্তা করো না, আমি লোক লাগিয়ে এই ব্যাপারে খোঁজ নিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সবকিছু রেডি। আমরা কাল থেকে ওয়েট করছি, কিন্তু লোকটা একবারের জন্য বের হয়নি। একবার বের হবেই। কোনো সমস্যা নেই,
ধৈর্য ধরো। লোকদেরকে বলো নিজেদের জায়গায় থাকতে। বাহারিকে ওর খাঁচা থেকে বের করব। ঠিক আছে, আমি ওয়েট করছি। তোমার খিদে পায়নি সেফের? ভাই, চাটা অন্তত খাও। আমাদের ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। কি করছো তুমি? আরে পানি দাও, পানি দাও তাড়াতাড়ি। এই যে পানি নাও, পানি নাও। বাদ দাও, আমি ঠিক আছি। পানি, পানি। আমাদের এখন কোনো প্ল্যান নেই। অবশ্যই আছে। আমি আসলে বাহারির দুর্বল জায়গাতে আঘাত করতে চাই। মিস আয়েশা,